নমস্কার, আমি শুভচন্দ্রশীল। আজকে আমরা তোমাদেরকে প্রথমত আমাদের ইউটিউব চ্যানেল শুভ স্টাডি পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পদার্থবিজ্ঞানের একটি চ্যাপ্টার, সেটি হচ্ছে বল, চাপ ও শক্তি। এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরুতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এবং সেকেন্ডলি আমরা যেটা আলোচনা করবো নিউটনের প্রথম সূত্র থেকে বল ও জড়তার ধারণা পাওয়া যায় কিভাবে। তো আমরা অবশ্যই স্যার আইজাক নিউটন সম্পর্কে সবাই জানি। উনি যেমন একজন বিজ্ঞানী ছিলেন, তেমন তিনি একজন ভালো গণিতবিদও ছিলেন। গণিত তার একটা বিশেষ অবদান রয়েছে। তো আমরা আজকে নিউটনের ফার্স্ট ল, যেটা আমাদের বলা যায় যে নিউটন 3টি সূত্র প্রদান করছেন, যেগুলোকে যুগান্তকারী সূত্র বলা হয়, যেগুলো যুগ যুগ ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে, এবং সেগুলোর মাধ্যমে অনেক কিছুই আবিষ্কার করা বা অনেক কিছু আমাদের অনেক বাস্তবিক জীবনটাকে আরও সহজে সাবলীলভাবে করার জন্য নিউটনের 3টি সূত্রের ভূমিকা কিন্তু অগ্রগণী। তো আমরা আজকে নিউটনের প্রথম সূত্র নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের এই নিউটনের প্রথম সূত্র যেটি রয়েছে, আসলে নিউটন তার প্রথম সূত্রে তার ভাষায় যে কথাটা বলতে চাইছেন আমরা একটু সেটা জানি, তারপর আমরা এটাতে ব্যাখ্যা বিশ্লেষণ আসবো, এক্সপ্লেন করার চেষ্টা করব। নিউটন তার ফার্স্ট লয়ে বলছেন, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ নিউটনের ফার্স্ট লতে আমাদের এই যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থির থাকবে, এই যে এই পর্যন্ত জিনিসটা আমাদের বুঝতে কারো অসুবিধা হয় না, যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। এটা তোমরা সবাই এই কথার সাথে একমত হবে। যেমন আমি যদি বলি আমার এই ডাস্টারটাকে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, সেটা আজীবন এখানে স্থির থাকবে। বাট এটার উপর যদি আমি বল প্রয়োগ করি, তাহলে দেখো তুমি, আমি এই যে এটাকে বল প্রয়োগ করলাম সেটা গতিশীল হোক, ঠিক আছে, বা আমি বল প্রয়োগ করলাম গতিশীল হলো। কোথা থেকে বল করলাম? বাইরে থেকে একটা বল তার উপর আমি ক্রিয়েট করলাম। কিন্তু বল যদি প্রয়োগ না করি আমার এই ডাস্টারটা আজীবনে এখানে স্থির থাকার কথা। এই অংশটা নিয়ে নিউটনের প্রথম সূত্রের কারো কোনো সমস্যা হয় না। আমাদের সমস্যাটা হয় আমাদের সেকেন্ড এই অংশটা নিয়ে। সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, অনন্তকাল ধরে সমবেগে চলতে থাকবে। বাস্তবে আমরা এমন কিছু দেখতে পাই না। আমরা একটা স্থির ফুটবলকে যদি লাথি দিয়ে ছেড়ে দিই, তাহলে সে গতিশীল হয়েছে, কিন্তু সে গতিশীল হওয়ার পর একসময় আবার সে থেমে যায়। প্রশ্ন হলো, নিউটনের কথা অনুযায়ী তো সে থামার কথা নয়, তথাপি সে থেমে যায় কেন? তার এই থেমে যাওয়ার কারণটা হচ্ছে, তুমি একটা স্থির ফুটবলকে লাথি দিলে সে কিছু দূর যাওয়ার পর এই ফুটবলটা থেমে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই যে সে যে রাস্তা বা সে যে মাটির উপর দিয়ে যাচ্ছে, সেখানে এর ঘর্ষণ বলের কারণে তাকে সে স্থির হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ফুটবলটাকে যদি মহাকাশে নিয়ে যদি লাথি দিয়ে ছেড়ে দিতাম, তাহলে কিন্তু সে অনন্তকাল ধরে চলতো, সেখানে কিন্তু সে কখনো থামতো না। কারণ মহাকাশে আমরা জানি যে বাতাস নেই বললেই চলে, বাতাসের ঘর্ষণ বল নেই বললে চলে, সে কারণে সেখানে গেলে কি বলটা স্থির হয়ে যাবে। কিন্তু আমাদের বায়ুতে বা আমাদের পৃথিবী পৃষ্ঠে এই ফুটবলটাকে আমরা যতই আঘাত করি না কেন, গতিশীল করলেও একসময় সে থেমে যাবে। কারণ বাতাসের ঘর্ষণ বল আছে, মাটির একটা ঘর্ষণ বল আছে, যে কারণে সে থেমে যাবে। না হলে কিন্তু নিউটনের এই কথাটা কিন্তু বাস্তবে আমরা পৃথিবী পৃষ্ঠ প্রমাণ করতে পারতাম যদি এই ঘর্ষণ বলগুলোকে আমাদের কাজ না করতো। তো এই কারণে বলা হচ্ছে সমবেগে চলতে থাকা বস্তু অনন্তকাল ধরে সমবেগে চলতে থাকবে, যদি তার উপর বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। তারপরে আমরা নিউটনের প্রথম সূত্রটা এখন বিষয়টা ক্লিয়ার। আসলে স্থির বস্তু আজীবনে স্থির থাকবে। কখন পর্যন্ত স্থির থাকবে? যদি তার উপর বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ করা না হয়, কোনো বল প্রয়োগ করা না হয়। কিন্তু বল প্রয়োগ করা হয়ে গেলে স্থির বস্তুটা স্থির থাকবে না, সে গতিশীল হতে শুরু করে দেবে। এখন নিউটনের এই কথাটার ভিতরে, এই যে ফার্স্ট লটা আমরা এখন এক্সপ্লেন করলাম বা বোঝার ট্রাই করলাম, এই কথাটার ভিতরে কিন্তু নিউটনের প্রথম সূত্রে কিন্তু এই বলের ধারণাও পাওয়া যায়, জড়তার ধারণাও পাওয়া যায়। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আসলে কিভাবে এই বল এবং জড়তার ধারণা পাওয়া যায়। তোমরা সবাই একটু খেয়াল করো, আগে আমাদের বল কি বা বল কাকে বলে, ঠিক আছে? আমাদের জানতে হবে আগে বল কাকে বলে, তারপর আমরা খুঁজবো নিউটনের প্রথম সূত্রের ভিতরে আসলে বল ধারণাটা কিভাবে লুকায় রয়েছে। বলের সংজ্ঞাটা যদি তোমাদেরকে আমি বলি, আমি কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে অবশ্যই আমাদের গ্রুপে বলের সংজ্ঞা এবং
এবং কি এই যে আজকের এই বিষয়টার নোট, একটা সাবলীল সুন্দর একটা নোট তোমাদেরকে অবশ্যই আমরা গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ক্লাসটা দেখার পরে গ্রুপ চেক করে আমাদের সেখান থেকে নোটটা নিয়ে নোট করে নিজেরা নেবে। তো আসলে আমরা বলের সংখ্যাটা যদি খেয়াল করি, বল হচ্ছে যাহা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকেই বল বলে। অর্থাৎ যে জিনিসটাই স্থির বস্তুকে গতিশীল করবে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করবে সেটি হচ্ছে বল। তাহলে তুমি দেখো, আমি যে এই যে স্থির আমার ডাস্টারটা, এখানে আমি টোকা দিলাম, স্থির ডাস্টারটা গতিশীল হয়ে গেল, তার মানে আমার এই টোকাটাই এখানে একটা বল, কারণ আমি এই টোকা দেওয়ার ফলে স্থির বস্তুটা কি হয়েছে, গতিশীল হয়েছে। তাহলে এরকম স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে। এখন চেষ্টা কেন কথাটা বললাম আমি, দেখো আমি কিন্তু আমার এই বোর্ডটার উপরে একটা বল প্রয়োগ করলাম, এই যে আমি একটা এখানে একটা যে কিল দিলাম, এতে এতে এখানে বল প্রয়োগ করা হলো, ঠিক আছে। কিন্তু এখানে যে আমি আঘাতটা করলাম একটা বল প্রয়োগ করেছে, কিন্তু আমার বোর্ডটা কিন্তু স্থির রয়েছে, তার কিন্তু কোনো কি হয়নি, সে গতিশীল হয়নি। তথাপি এখানে আমি কিন্তু একটা চেষ্টা করছি তাকে গতিশীল করার জন্য, গতিশীল করতে পারি নাই। তার মানে এই যে চেষ্টাটাও আমার কিন্তু, যার কারণে স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করছে, সেটাও কিন্তু বল। সকল বল প্রয়োগ করলে যে স্থির বস্তু গতিশীল হবে তা না, ঠিক আছে। যেমন আমি এই স্থির বস্তুটাকে টোকা একটু অল্প টোকাতে এটা কি গতিশীল হয়ে গেছে, বাট আমি যদি তুমি একটু ইমাজিন করো, আমি যদি একটা ইটকে, একটা বড় একটা ইটকে, একখণ্ড ইটকে যদি আমি এবার টোকা দিতাম, ইটটা কি গতিশীল হতো? না। কেন হতো না? কারণ ইটের যে একটা জড়তা বা ইটের যে একটা ভর, সেটা কিন্তু আমার এই ডাস্টার চাইতেও কি বেশি। এই কারণে ডাস্টারটা অল্প বল হয় কি করা যায়, গতিশীল করা যায়। কিন্তু স্থির ডাস্টারটাকে আমি গতিশীল করতে পারছি, কিন্তু স্থির ইটটাকে গতিশীল করতে পারি না একই টোকা দিয়ে। ওটা কি আমার বল নয়, ওটাও বল। এই যে স্থির বস্তু গতিশীল করার একটা চেষ্টা, এই চেষ্টা হোক বা স্থির বস্তু গতিশীল করা, যার কারণে স্থির বস্তুটা গতিশীল হবে বা যার কারণে স্থির বস্তুটা গতিশীল হতে চেষ্টা করবে, সেটি হচ্ছে বল। আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তন করা, যাহা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকেই বল বলে। তাহলে গতিশীল বস্তুর গতির পরিবর্তন বলতে কি বোঝায়? যেমন ধরো তুমি একটু ইমাজিন করো, একটা সাইকেল চালিয়ে কেউ তোমার দিকে আসতেছে, তুমি কি করলা, সাইকেলের সামনে তাকে ধরে ফেললা। তার মানে কি, সাইকেলটার গতি আগে চেয়ে কমে যাবে। তাহলে তুমি কি করছো, গতিশীল বস্তুর গতিটাকে পরিবর্তন করে হ্রাস করে দিছো। তাহলে সেটাও কিসের কারণে, যে তুমি বল প্রয়োগ করার কারণে সামনের দিক থেকে, বা কেউ সাইকেল চালা যাচ্ছে, তুমি পিছনের দিক থেকে তার স্ট্যান্ডটা ধরে রাখলা, তাহলে দেখবে যে সাইকেলটা আর আগের চেয়ে আগের মতো গতিশীল নয়। তাহলে তুমি কি করছো, বল প্রয়োগ করে তাকে গতিটাকে কমিয়ে দিয়েছো। এই যে গতিশীল বস্তুর গতির পরিবর্তন করছো। আবার দেখা গেল যে সাইকেলটা চলতেছে, পিছন থেকে ধাক্কা দিছো, তাহলে তার গতিটা আগের চেয়ে বেড়ে যাবে না? কি কারণে, তুমি ধাক্কা দিয়ে বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার কারণে তার কি করছে, বেগের পরিবর্তন হয়ে গেছে। এই জন্য বলা হচ্ছে, যাই স্থির বস্তু গতিশীল করবে বা গতিশীল করার চেষ্টা করবে, স্থির বস্তুকে গতিশীল করবে বা করার চেষ্টা করবে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, সেটি হচ্ছে বল। এখন এই কথাটাই আমার নিউটনের প্রথম সূত্র থেকেই আমরা কি ধারণাটা পেয়ে যাই। নিউটন কি বলছেন, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকবে, স্থিরই থাকবে। ভালো খেয়াল করো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তার মানে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবনে স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু আজীবনে সমবেগে চলতে থাকবে, তার বেগের কোনো পরিবর্তন হবে না। বল প্রয়োগ না করলে, তার মানে কি প্রয়োগ করলে, যাহাই প্রয়োগ করবো সেটি হচ্ছে বল। যেটা প্রয়োগ করলে স্থির বস্তুটা গতিশীল হবে এবং গতিশীল বস্তুর সমবেগে চলতে থাকা বস্তুটা সমবেগে চলতে থাকবে না, তার বেগের পরিবর্তন হয়ে যাবে, সেটি হচ্ছে কি বল। তারপরে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, আমরা এখান থেকে এইটুকু বুঝতে পারলাম যে বাইরে থেকে যখনই কারো উপর বল প্রয়োগ করা হবে বা যাহা প্রয়োগ করা হবে, যার কারণে বস্তুটা স্থির থেকে গতিশীল হতে পারে বা হওয়ার চেষ্টা করতে পারে, আর গতিশীল বস্তুর আর গতিশীলটা সমবেগে চলতে থাকা বস্তুর তার গতির পরিবর্তন হয়ে যাবে, বৃদ্ধি পাবে নাহলে হ্রাস পাবে, কি সেখানে বলের কারণে। তাহলে অবশ্যই নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়। এখন বিষয়টাকে আমরা কিভাবে তুলে ধরবো, যে নিউটনের প্রথম সূত্র থেকে কিভাবে বলের ধারণা পাওয়া যায়। আমরা প্রথমত সংজ্ঞা দেব যে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দেখতে পাই যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। আবার আমরা বল বলতে বুঝি যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে, তাকেই বল বলে। নিউটনের প্রথম সূত্র থেকেই বলের ধারণা পাওয়া যায়, কারণ বিজ্ঞানী নিউটন বলেছেন স্থির বস্তুটা
স্থিরই থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতেই থাকবে যদি তার উপর বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। আর যদি তার উপর স্থির বস্তুটা যদি কোনো কারণে গতিশীল হয়ে যায় এবং সমবেগে চলতে থাকা বস্তুটা যদি তার গতির পরিবর্তন হয়ে যায়, তাহলে বুঝতে হবে তার উপর বাইরে থেকে কোনো না কোনো বল প্রয়োগ করা হয়েছে। তার মানে কি, একমাত্র বলেই পারে স্থির বস্তু গতিশীল করতে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করতে। তাহলে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়। নিউটন বলছেন একমাত্র বলে পারে স্থির বস্তু গতিশীল করতে বা গতিশীল বস্তু সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, তার চলতে থাকবে না, তার গতির পরিবর্তন হবে কি করলে, তার বাইরে থেকে বল প্রয়োগ করা হলে। আর প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে, গতিশীল বস্তু আজীবনই গতিশীলই, সমবেগে চলতে থাকা বস্তু আজীবনে সমবেগে চলতেই থাকবে। তার মানে নিউটনের এই কথার ভিতরে কিন্তু একদম প্রকাশ্যে কথাটা বলা না থাকলেও কিন্তু গুড় অর্থে আমরা চিন্তা করলে নিউটনের প্রথম সূত্রের মধ্যে বলের ধারণা পাওয়া যায়। কারণ একমাত্র বলেই পারে স্থির বস্তু গতিশীল করতে, যাই স্থির বস্তু গতিশীল করতে পারে তাহাই বল। তো যেহেতু বলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তুটা স্থিরই থাকবে, তাহলে নিউটন সেটাই বুঝাতে চাইছেন যে বলে পারে স্থির বস্তু গতিশীল করতে, তার মানে বলের ধারণা তিনি তার প্রথম সূত্র দিয়েছেন। আশা করি বিষয় বুঝতে পারছো। আমরা নোটটা যখন তোমাদেরকে দিব সেখানে সেটা পড়লে তোমরা ভিডিওর সাথে কানেক্ট করলে আশা করি আমাদের ক্লাসটার সাথে করলে তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে নিউটনের প্রথম সূত্রে কিভাবে বলের ধারণা পাওয়া গিয়েছে। এখন আসো আমরা এই জড়তার ধারণাটা কিভাবে নিউটনের প্রথম সূত্র থেকে পাই। আগে আমাদের বুঝতে হবে জড়তা বিষয়টা কি। এই জড়তা বিষয়টা কি? এই জড়তা হচ্ছে স্থির বস্তু আজীবনে স্থির থাকতে চাই। তুমি দেখো না, আমার এই রাস্তাটা এখানে স্থির, সে আজীবনে স্থির থাকতে চাইবে। এই যে স্থির বস্তুটাকে কেউ বল না বল প্রয়োগ করলে সে আজীবনে স্থির থাকে, স্থির থাকতে চায়, সে কখনো গতিশীল হতে চায় না বা সে গতিশীল হয়ও না। এখন এই যে স্থির বস্তু স্থির থাকার যে একটা প্রবণতা, অবশ্যই তার এটা একটা স্বকীয় বৈশিষ্ট্য বা তার একটা মৌলিক ধর্ম। স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা বা ধর্ম, সেটাকে বলে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, সেটাকে বলে গতি জড়তা। তার মানে জড়তা বলতে আমরা একসাথে সংজ্ঞাটা কি দিব, স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা, তাকেই জড়তা বলে। স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকেই জড়তা বলে। তুমি দেখো, আমরা যদি চিন্তা করি, ধরো তোমাদের এই যে আমাদের এই ঝুড়িটাতে, ঠিক আছে, এই ঝুড়িটাতে যদি আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে কি, দেখো তোমরা, আমরা যদি এই ঝুড়িটাকে যদি, যেমন 1 টাকার একটা কয়েন আছে আমাদের, ঠিক আছে, আমরা একটা কাজ করি, ধরো এই 1 টাকার একটা কয়েন, এখানে কি তোমরা দেখো এই যে 1 টাকার একটা কয়েন আমরা দেখতে পাইতেছি, এই 1 টাকার একটা কয়েনকে যদি আমরা এই রাস্তার উপর, সেটা স্থির আছে, ঠিক আছে। এখন এইটাকে যদি আমরা দেখো, এই স্থির বস্তুটা আমি ডাস্টারটাকে সরানোর ফলে সে কোথায় পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ডাস্টারটা থেকে যখন সে তার সাপোর্টটাকে হারিয়ে ফেললো, এই 1 টাকা পয়সাটা যখন সে স্থির, যখন সে ডাস্টার থেকে সরিয়ে পেলাম, সে নিচের দিকে পড়লো কেন? সেটা তার স্থিতি জড়তার কারণ হয়েছে। কারণ স্থির বস্তু স্থিরই থাকতে চায়, এই পয়সাটা আজীবনে স্থির থাকতে চায়, কিন্তু সে যখন, আমরা যখন ডাস্টার থেকে সরিয়ে পড়লাম, তখন সে স্থির থাকার জন্যই নিচের দিকে এখনো স্থির থাকতে চায়, যে কারণে সে সাপোর্টটা না পাওয়ার কারণে সে ঝুড়িতে পড়ে গেছে। তার মানে স্থির বস্তু আজীবনে কি থাকতে চায়, স্থির থাকতে চায়। এই যে স্থির বস্তু আজীবনে স্থির থাকার যে একটা প্রবণতা এবং সমবেগে চলতে থাকা বস্তু, একটা ফুটবলকে যেমন নিউটন বলছিলেন সমবেগে চলতে থাকা বস্তু আজীবনে সমবেগে চলতে থাকবে। একটা ফুটবলকে লাথি দিলে যদি বা তাকে আমরা কিক করলে সেটা কখনো স্থির হওয়ার কথা না, যদি আমাদের মাটি না থাকতো, যদি আমাদের বাতাস না থাকতো, ফুটবলটা আজীবনে চলতে থাকতো। তার মানে কি, গতিশীল বস্তু আজীবনে গতিশীল থাকতে চায়। তুমি একটা একটা কি বলা যায়, একটা গাড়িকে তুমি গতিশীল করে দিলা, সে কিন্তু চলতেই থাকে যদি ব্রেক আমরা না কষি, ঠিক আছে। আর তাছাড়া সে একসময় থেমে যাবে, কারণ রাস্তার ঘর্ষণ আছে বিদায়, না হলে কিন্তু এই গাড়িটা অনন্তকাল ধরেই চলার কথা। তাহলে সে হঠাৎ থেমে যাচ্ছে কেন? কারণ সে থেমে যাচ্ছে মাটির ঘর্ষণ বলের কারণে বা রাস্তার ঘর্ষণ বা বাতাসের ঘর্ষণ বলের কারণে, নাহলে সে আজীবনে চলতে থাকবে। তার মানে কি, গতিশীল বস্তু আজীবনে গতিশীল থাকতে চায়। এই গতিশীল বস্তু আজীবনে গতিশীল থাকার যে প্রবণতা, সেটাকে বলা হয় কি, জড়তা। আশা করি জড়তা বিষয়টা বুঝতে পারছো। এখন নিউটন প্রথম সূত্র থেকে কিভাবে জড়তার ধারণা পাওয়া যায়। নিউটন বলছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু আজীবনে স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। তার মানে নিউটন তার এই কথা দৃষ্টি বোঝানোর চেষ্টা করছেন যে স্থির বস্তু স্থিরই থাকতে চায়, গতিশীল সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকে যদি তার উপর বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়। অর্থাৎ স্থির বস্তু যে স্থির থাকার যে একটা প্রবণতা, গতিশীল বস্তু যে গতিশীল থাকার যে একটা প্রবণতা,
সেটি হচ্ছে কিন্তু কি জড়তা, আর যা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা পেয়ে থাকি। অর্থাৎ বল জিনিসটা বুঝতে পারো যে একটা বস্তু, ধরো তুমি কি মনে করো, আমি তোমাকে একটা উদাহরণস্বরূপ বলতে, ধরো আমি ঘুমাচ্ছি, তুমি আমাকে ডিস্টার্ব করছো, আমার ঘুমটা ভেঙে গেছে, ঠিক না? আমি ঘুমাচ্ছি, ঘুম আরো যেতে মানে থাকতে চাই, ঘুমান্ত অবস্থায় থাকতে চাই, হঠাৎ করে তুমি আমার ঘুমের মাঝে এসে ডিস্টার্ব করছো, এই ডিস্টার্বটার কারণে আমি জেগে গেছি। ঠিক একরকম বল একটা তুমি মনে করতে পারো স্থির বস্তু স্থির থাকতে চাই, বল এসে তাকে ডিস্টার্ব করার কারণে সে কি হয়ে যায়, গতিশীল হয়ে যায়। তার মানে স্থির বস্তু অনন্তকাল ধরে স্থির থাকতে চায়। এই যে স্থির থাকার যে একটা প্রবণতা, সেটি হচ্ছে তার স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু অনন্তকাল ধরে গতিশীল থাকতে চায়, কিন্তু তার বিরুদ্ধে একটা বল, ঘর্ষণ বল তাকে থামিয়ে দেয়, সে অনন্তকাল ধরে গতিশীল থাকতে চায়। এই যে গতিশীল থাকার প্রবণতা, সেটা হচ্ছে গতি জড়তা। তো আমরা এই গতি জড়তা ও স্থিতি জড়তার অনেকগুলো বাস্তবিক আমাদের উদাহরণ রয়েছে, সেটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের মধ্যে আলোচনা করব। আজকে প্রথম ক্লাস হিসেবে আমরা অবশ্যই এই বিষয়গুলো একটু ক্রিটিক্যাল, এই জন্য তোমাদেরকে এই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আর নোটটা পড়ার পর অবশ্যই নোটটা দিলে তোমাদের বিষয় আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওটা আমি একটু সাজানো গোছানোভাবে লেখার চেষ্টা করবো। আমি বিষয়টা এখন একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যাই হোক, ফার্স্ট ক্লাস হিসেবে আজকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে তোমাদের আজকে এই ক্লাসটা শেষ করতে চাই। তোমরা পরবর্তী ক্লাস পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবে। এই বলে আমরা আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ।